বলবিদ্যার যে ক্লাসগুলো হয়েছে তার পরবর্তীতে সিকোয়েন্স অনুযায়ী নিউটনস থার্ড ল অফ মোশন এইটা পড়ানোর কথা। নিউটনস থার্ড ল অফ মোশন এই ব্যাপারে আমরা মোটামুটি যদি বলি তাহলে সাধারণ জনগণও কিন্তু এই লটা খুব ভালোই জানে। ইভেন টিভি সিনেমা এগুলোতে যদি দেখতে যাও দেখবা যে ইংরেজিতে ছাড়া মানে ইংরেজিতে এটা শুধুমাত্র থার্ড লটা বলে তাই নয়, এটা ইংরেজিতে বলে। হ্যাঁ, এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান ইংরেজিতে বলে। তা আমরা নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল এগুলো পড়েছিলাম। তো ফার্স্ট ল এইখানে যে বিষয়গুলো একটু তোমাদের ড্র ব্যাক করি তারপরে আসি। যে ফার্স্ট লতে পড়েছিলাম সামেশন অফ ফোর্স যদি শূন্য হয়, অর্থাৎ বস্তুর ওপর প্রযুক্ত বলের লব্ধি শূন্য হলে ত্বরণ এর মানটা কত হবে? শূন্য। তোমাদের সিদ্ধান্ত দিয়েছিলাম এর মানে যদি ইনিশিয়াল ভেলোসিটি যত, ফাইনাল ভেলোসিটি হবে ঠিক তত। ইনিশিয়াল ভেলোসিটি যদি শূন্য হয়ে থাকে ফাইনালটা কত হবে? শূন্য। ইনিশিয়ালটা যদি 10 মিটার পার সেকেন্ড হয় ফাইনালটা 10 মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালটা যদি 100 মিটার পার সেকেন্ড হয় ফাইনাল ভেলোসিটি কত হবে? 100 মিটার পার সেকেন্ড। কখন? যদি বস্তুর ওপর প্রযুক্ত বলের যোগফলটা শূন্য হয়। যোগফল শূন্য বা লব্ধি শূন্য, শুধু বল শূন্য বলবো না, বস্তু একটা নির্দিষ্ট বল দ্বারা আগেই গতিশীল হয়েছিল, তারপরে যদি আর কোনো বল ক্রিয়া না করে তাহলে ওই বস্তু ওই গতিতেই চলবে। আর কোনো বল ক্রিয়া না করে বলতে কি বুঝবো? ধরো বস্তুটা এই দিকে গতিশীল, এই তোমার দিকে গতিশীল, তাহলে বিপরীত দিক থেকে বায়ুর বাধা, ঘর্ষণ বল ইত্যাদি কাজ করার কথা, নেচারে এটা আছে। যদি এগুলো না করে তাহলে পরে বস্তু কিন্তু অনন্তকালব্যাপী একই বেগ নিয়ে চলবে। এটা ছিল এই সূত্রের কথা। আবার যদি সামেশন অফ ফোর্স মানে কি একাধিক বল, একাধিক বলের যোগফল, লিখে দিলাম বিষয়টা। হ্যাঁ, একাধিক বলের যোগফল বা একাধিক বলের লব্ধি। একাধিক বলের লব্ধি শূন্য হলে তার মানে কি? হ্যাঁ, নেচারে একটা বস্তু গতিশীল হয়ে যাওয়ার পরে নেচারে ধরে নাও তার গতির বিরুদ্ধে ঘর্ষণ বল, তার গতির বিরুদ্ধে বাধাদানকারী আদার্স বল ক্রিয়া করতে পারে, কিন্তু সেই বাধাদানকারী বলে সমান পরিমাণ বল যদি আবার এই বস্তু বা যন্ত্রের মেকানিক্যাল ওয়েতে তৈরি করা সম্ভব হয় তাহলে এদিক থেকে যত বল বাধা দিচ্ছে এদিক থেকে ঠিক তত বল তৈরি করছো। তাহলে প্রতি মুহূর্তে এই দুই দিকের বলের যোগফলটা কত? শূন্য। তখনও বস্তুর যে গতিটা থাকবে সে গতিটা কি কনস্ট্যান্ট। আশা করি প্রথম সূত্রের সার্বিক ব্যাপারটা আবারও যেটা বললাম তুমি বুঝে ফেলছো। দ্বিতীয় সূত্রে যেটা ছিল যে বস্তুর ওপর প্রযুক্ত বল এফ হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, ডিডিটি অফ পি। ভরবেগ যদি পি হয় তাহলে তার পরিবর্তনের সমানুপাতিক। তো সমানুপাতিক তাহলে এখানে প্রপোর্শনাল লেখা উচিত। তা আমরা দেখেছিলাম যে সবগুলো এসআই এককে পরিমাপ করলে ওই সমানুপাতিক ধ্রুবকের মানটা বারবারই পরীক্ষা করলে পাওয়া যায় 1, অর্থাৎ তখন এখানে 1 বসালে সমানুপাতিক হয়ে যাবে সমান। এটাকে আরও একটু সহজ ফরম্যাটে যদি বলি যে প্রযুক্ত বল হচ্ছে মোট ভরবেগের পরিবর্তন ভাগ হচ্ছে যত সময়ে ওই ভরবেগের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার। এইটা তখন কিন্তু দেখো প্রযুক্ত বলের মান যদি কোনো কারণে যদি শূন্য হয়ে থাকে, অর্থাৎ সামেশন অফ ফোর্স তারপরের লাইনে সামেশন অফ ফোর্সটা যদি এইখানে 0 হয় তাহলে এখান থেকে আমরা কিন্তু নিউটনের গতির প্রথম সূত্রে চলে যেতে পারি। সামেশন অফ ফোর্স 0, দ্যাট মিন্স তাহলে ভরবেগের পরিবর্তন যেটা পরিবর্তনের হারটা কত হবে? শূন্য, বা ভরবেগের পরিবর্তনটা হবে শূন্য। দেন এই জায়গা থেকে সলিউশন করলে আমরা যেটা পাবো যে ডেল পি ইজ ইকুয়াল টু 0, ভরবেগের পরিবর্তন তাহলে কি হবে? শূন্য হবে একটা বস্তুর, অর্থাৎ ওই বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ হবে সমান। এটা ছিল নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সার্বিক কথা। এবার নিউটনের গতির তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা তাহলে কি? বাংলায় যদি বলি তাহলে প্রত্যেক
ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে কোনো একটা ক্রিয়া যখন থাকবে তখন তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ঠিক আছে, টিভি সিনেমার মতো এবার যদি আমরা একটু ইংরেজিতে লিখি তাহলে এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোসাইট রিয়াকশান। দেখো তাহলে এভরি রিয়াকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। দ্যাট মিনস কোনো একটা জায়গাতে যখন একটা ক্রিয়া বল তৈরি হবে তখন ঠিক তার সমান পরিমাণ কী হবে, প্রতিক্রিয়া বল তৈরি হবে, কিন্তু সেটার দিকটা হবে কোন দিকে, বিপরীত দিকে। ধরে নাও এখান থেকে যদি বলি যে এইটা এ একটা বস্তু, এ বস্তুটা ধরে নাও এদিকে যাচ্ছে গতিশীল, কোনো একটা বল নিয়ে গতিশীল, তার সামনে স্থির একটা বস্তু যদি ধরি যে বি, বড় একটা বস্তু, এই বি বস্তুর ওপর গিয়ে এ বস্তু আঘাত করলো, সেটা যে বলে আঘাত করলো সেটা হচ্ছে এফ অফ এ। ধরে নিলাম এ বডি গিয়ে বি এর ওপর আঘাত করলো, এফ অফ এ বলে। বি কিন্তু বসে থাকবে না, বি ঠিক সেই সময়ে একটা আঘাত করবে। আঘাতটা কতটুকু, প্রতিক্রিয়া বলটা কতটুকু, প্রতিক্রিয়া বলটা বি যে প্রতিক্রিয়া বলটা দিবে তারে যদি আমরা লিখি এফ অফ বি, এফ বি না, ফেসবুক না, হ্যাঁ, ফোর্স এক্সার্টেড বাই বডি বি, বি বস্তু দ্বারা যে বলটা প্রযুক্ত হয়েছে, তাহলে এফ বি নিউটনের গতির এই তৃতীয় সূত্র অনুযায়ী তাহলে এফ অফ এ সমান সমান এফ অফ বি, মানটা একদম সমান। এবার যদি ভেক্টর আকারে লিখো তাহলে পরে তাদের ডিরেকশনটা কীরকম, তাদের ডিরেকশনটা অপোজিট, অর্থাৎ এফ অফ এ সমান সমান এফ অফ বি মানের দিক থেকে সমান আর ডিরেকশনের দিক থেকে অপোজিট। এই তো আমরা জানি ভেক্টর রাশি যখন একটা সমীকরণে ব্যবহার হবে, দুটো ভেক্টর রাশি, সমীকরণে মাইনাস থাকলে বুঝবো যে ওটা শূন্যের চেয়ে ছোট বোঝাচ্ছে, ঋণাত্মক বোঝাচ্ছে, এরকম নয়। ওইটা এটা যদি প্লাস ডিরেকশান, অর্থাৎ এ বডি যেদিকে গিয়ে বলটা প্রয়োগ করেছে, এ বডির প্রযুক্ত বলটা এই ডিরেকশনে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তখন বি বডি যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। ওকে, তাহলে এই হচ্ছে কথা, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এটা কিন্তু বল দ্বারা লিখেছি, আবার এটা ভরবেগ দ্বারাও লেখা যেতে পারে। যেমন এ বস্তুর যদি টোটাল ভরবেগের পরিবর্তন, এ বস্তুর টোটাল ভরবেগের পরিবর্তনটা যদি এরকম হয় যে পি অফ এ বস্তুর ভরবেগের পরিবর্তন যেটা হলো সেটা লিখলাম পি অফ এ, আর বি বস্তুর তাহলে ওই সময় ভরবেগের যে পরিবর্তন সেটারে যদি লিখি পি অফ বি, তারপরে এ দুটোও কিন্তু সমান হবে, এ দুটো হবে সমান, এবং ভেক্টর আকারে যদি লিখি তাহলে এ দুটো হবে বিপরীতমুখী। এখন এই বল ছিল, বল দ্বারা আমরা মূল সমীকরণটা দেখলাম, ওখান থেকে তাহলে ফাইনালি কি চলে আসবে, ভরবেগ। কিভাবে আসবে, কিভাবে আসবে এটা আমরা তাহলে শেষের আগেই মোটামুটি এই লেকচারের মধ্যে একটু সমীকরণ প্রতিপাদন করব, তখন বুঝে যাব। অনেকেই আমরা শুধু ভরবেগের সংরক্ষণশীল নীতি নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে এসেছে এটা জানি, কিন্তু কিভাবে আসলো এই সমীকরণ বইতেও দেখায় না, আর তুমিও কখনো ভাবোনি যে এটা আবার কিভাবে আসলো। বিষয়টা তো ছিল বল দিয়ে, কিন্তু ভরবেগ দিয়ে কেমনে হইলো। তা আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে অনেক কিছু জানার রয়েছে। এটা তো জাস্ট কি জানলাম আমরা, এই বিবৃতি জানলাম এবং তার গাণিতিক সমীকরণটা কীরকম সেটা জানলাম। এবার অনেক কিছু জানার রয়েছে, সেগুলো একটু দেখি। দেখো
এর বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখে নেব। লিখে দিলাম স্পেশাল ফিচার্স অফ থার্ড ল অফ মোশন। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্রের স্পেশাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু আমরা জানি। এগুলো জানলে যে কাজটা হবে, তুমি অনেক ভালো এই জায়গার ফিজিক্সটা ভালো শিখে থাকবা এবং অ্যাডমিশন পর্যন্ত না, হায়ার লেভেলেরও যে কোনো বিষয়গুলো ভালো অনুভব করতে পারবে। এখান থেকে বেশ কিছু ভুল কনসেপ্ট স্টুডেন্টদের মধ্যে কাজ করে, ওই ভুল কনসেপ্টগুলো যেন তোমার মাঝে না থাকে এজন্য বলবো এটা। দেখো, স্পেশাল ফিচার্সে যে জিনিসগুলো আমি বলতে পারি, প্রথমেই যে এই সূত্রে ক্রিয়া প্রতিক্রিয়া জোড় বলের ধারণা পাওয়া যায়। জোড় বলের ধারণা পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ অ্যাকশন রিয়াকশন পেয়ার ফোর্স। ক্রিয়া যখন বল দেয়া হবে তখন ঠিক তার একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে। ক্রিয়া বল নাই, প্রতিক্রিয়া বলের কোনো গল্প নাই। কেমন? তাহলে ক্রিয়া বল যখনই কোনো একটা জায়গাতে বল ক্রিয়া করবে তখন ঠিক তার একটা বিপরীত প্রতিক্রিয়া বলও তৈরি হবে। এইটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের কথা। এখন কোনো জায়গাতে যদি শুধুই একটা সিঙ্গেল বল ক্রিয়া করে, ওখানে কোনো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না, তাহলে মনে রাখবা যে ওইখানে নিউটনের গতির তৃতীয় সূত্র নাই, অন্য কোনো বলের বিষয় রয়েছে। শুধুই যদি সিঙ্গেল একটা বল তৈরি হয় কোনো জায়গাতে, তাহলে খেয়াল রাখবা যে ওইখানে নিউটনের গতির তৃতীয় সূত্র প্রযোজ্য হবে না। তাহলে যে জায়গাতে একই সঙ্গে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকবে সেইখানে নিউটনের গতির তৃতীয় সূত্র প্রযোজ্য। 2 নম্বর কথা। এবার কথা হইল যে তুমি জানলা যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থাকবে, মানে দুটো বল থাকতে নিউটনের গতির তৃতীয় সূত্র প্রযোজ্য হবে। এতটুকু ধারণা নিয়ে যদি আবার বসে থাকো তাহলে ভুল করবা। তাহলে আসো আরেকটি অ্যাডভান্স ধারণা নিই, যে ক্রিয়া প্রতিক্রিয়া বল একই প্রকৃতির হবে। সেম নেচার হতে হবে। মানে কি, যদি ক্রিয়া বলটা হয় স্প্রিং বল তাহলে প্রতিক্রিয়া বল হবে স্প্রিং বল। ক্রিয়া বল যদি মহাকর্ষ বল হয় প্রতিক্রিয়া বল মহাকর্ষ বল। ক্রিয়া বল যদি টান বল হয় প্রতিক্রিয়া বল হবে টান বল। ক্রিয়া বল যদি স্পর্শ বল হয় প্রতিক্রিয়া বল স্পর্শ টাইপের হবে। ক্রিয়া বল যদি অস্পর্শ অর্থাৎ রিমোট থেকে হয়, যেমন একটা চুম্বকের এক প্রান্ত আরেকজনকে বিকর্ষণ করছে, তাহলে এই প্রান্ত একেও বিকর্ষণ করবে, অর্থাৎ এখানে ক্রিয়া প্রতিক্রিয়াটা তখন কি দুটোই দূরদূরে অবস্থান করছে, অর্থাৎ এটা অস্পর্শ। তেমনি মহাকর্ষ বল, তেমনি হচ্ছে তড়িৎ বল, এগুলো দূর থেকেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বজায় রাখবে। আবার যখন ধরে নাও যে কারোর সঙ্গে ঢিসুম ঢিসুম করছো, তাহলে তুমি যখন মারবা তখন সেই জায়গাতে তুমি মারলা, তখন ও তোমাকে মারলে সেটা প্রতিক্রিয়া বল নয় কিন্তু, হ্যাঁ, এই যে একটা চড় মারলা তারপরে সেও আর একটা চড় মারলো, এটার নাম কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া না। খেয়াল রাখবা যে তুমি যখন মারবা তখন তোমার হাতে ওই যেখানে গিয়ে মারছো ওই জায়গা দ্বারা একটা কিন্তু বল প্রযুক্ত হবে, এর নাম প্রতিক্রিয়া। এখন কথা হলো, আমরা তখন নরম গালে মারি তখন নরম গাল যতটা ব্যথা পেল, গাল কিন্তু আমার এই শক্ত হাতের তালুতে তত ব্যথা দিতে পারে না, তাই না? তাহলে মারামারি করলে সমান পরিমাণ যদি ন্যায্যতার ভিত্তিতে মারামারি হয়, তাহলে আসলে তালুতে তালুতে মারামারি করা উচিত। দেখো, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা হবে সেম নেচারের,
ওকে। 3 নাম্বার কথা হচ্ছে ক্রিয়াবল যতক্ষণ প্রতিক্রিয়া বলও ততক্ষণ। এটা এই ভাষাতে বললাম যেন তোমার মনে থাকে, প্রতিক্রিয়া বলও ততক্ষণ। তাহলে ক্রিয়াবল যতক্ষণ, প্রতিক্রিয়া বল ততক্ষণ। দেখো এ ভরের বস্তুটি যদি বি এর উপর 1 মিলি সেকেন্ড ক্রিয়া করে, তাহলে বি যতক্ষণ প্রতিক্রিয়া বল দেবে সেই সময়টা হচ্ছে 1 মিলি সেকেন্ড। এরকম নয় যে এ গিয়ে বি বড় বস্তু ছিল, স্থিরভাবে আরাম করছিল বড় বস্তুটা, এ গিয়ে তারে ধাক্কা দিয়েছে 1 মিলি সেকেন্ড ব্যাপী, এবার বি রাগান্বিত হয়ে তারে 5 মিলি সেকেন্ড ব্যাপী ধাক্কা দিবে বড় বস্তু, এরকম নয়। সে যতক্ষণ তার কন্ট্যাক্টে থাকবে, ক্রিয়া একটা বল যতক্ষণ ক্রিয়া করবে ততক্ষণ বি প্রতিক্রিয়া বল দেবে। আর তারপর যদি এরকম হয় যে ধাক্কা না দিয়ে জাস্ট তার সঙ্গে ঠেকে আছে, তাহলে তো কোনো ক্রিয়া বল নাই, কোনো ধাক্কা নাই, তখন বিও তার কিচ্ছু বলবে না যে তুমি আমার গায়ে ঠেকে থাকো অনন্তকাল। তাহলে যতক্ষণ তুমি আরেকটাকে মানে ক্রিয়া বল প্রতিক্রিয়া বল, যতক্ষণ একটা বস্তু আরেকটাকে ধাক্কা দিবে, স্প্রিং বল দিবে, মহাকর্ষ বলে টান দিবে, ততক্ষণ অপর বডিও তাকে একই রকম একটা বলে ততক্ষণ পরিমাণ টান দিবে অথবা আকর্ষণ করবে। এরকম এমন না যে এটা ছোট কম শক্তিশালী একজন ব্যক্তি বড় ব্যক্তির সঙ্গে ধাক্কা মানে কোনো একটা ঝামেলা বাঁধালো, ধরে নাও এগিয়ে এর সঙ্গে ঝামেলা করলো, তো ছোট বস্তু এগিয়ে ধরে নাও যে তার একটা ক্ষতি করার চেষ্টা করলো 2 দিন, এবার বি তো তার ক্ষমতার কারণে আজীবনে এর ক্ষতি করে গেল। এরকম না, নেচারের ক্রিয়া প্রতিক্রিয়া বল তাহলে কি হবে, যতক্ষণ ক্রিয়া বল ততক্ষণ প্রতিক্রিয়া বল। 4 নাম্বার। আচ্ছা 4 নাম্বারে আমরা যেটা বলতে পারি যে এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল। আচ্ছা এখানে একটা উদাহরণের কথা মনে পড়ছে যে এটা যে সেম নেচার, এটা দেখো মাঝে মধ্যে আমরা কিন্তু একটু ভুল করি। যেমন এই ধরনের একটা বস্তু দিয়ে দেখেছি যে এটা তক্তার উপরে রাখা আছে বা একটা টেবিলের উপর রাখা আছে, ধরো হ্যাঁ, এরকম একটা টেবিলের উপরে এই বডিটা রাখা আছে, কেমন? আচ্ছা এই টেবিলের উপর থাকা অবস্থায় তুমি যদি বলো যে এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী, ভালোবাসার পৃথিবী, লাভলি আর্থ, এই লাভলি আর্থের কেন্দ্র বরাবর তাহলে পরে এখান থেকে একটা বল ক্রিয়া করে, এই বলটার নাম কি? ওজন বল, এমজি। বডির ভর যদি এম হয় তাহলে এমজি ফোর্স নিচের দিকে ক্রিয়া করবে, ওজন বল। তো ওজন বলের কারণে দেখা গেল বস্তু কিন্তু টেবিলের ওপর যখন আসবে তখন টেবিলের ওপর কিন্তু একটা চাপ প্রয়োগ করবে, টেবিলের ওপর কী করবে? একটা চাপ প্রয়োগ করবে। কারণ টেবিলের ওপর চাপ প্রয়োগ করেছে, এটা কি টাইপের বল? এটা কিন্তু তার ওজনের বল, ওজনের সমান বল, তাই না? এবার টেবিল তাকে কি বল দেবে? টেবিল তারে কি বল দিবে? এর গায়ে যখন এটা স্পর্শ বল দিয়েছে তখন টেবিল তার যে প্রতিক্রিয়া বল দেবে সেটা হবে একটা স্পর্শ টাইপের বল। কিন্তু তুমি যদি বলো যে এটা তো ওজন বল দিচ্ছে, তাহলে ওজনের সমান পরিমাণ বল দিচ্ছে টেবিলের গায়ে, তাহলে টেবিল যে বলটা তৈরি করবে এই টেবিলের এই বলটাও হচ্ছে ধরুন না প্রতিক্রিয়া বল আর, সেটা এমজির সমান। কিন্তু এইখানে ক্রিয়া প্রতিক্রিয়া বল বা নিউটনের 3rd ল প্রযোজ্য সেটা কখনো বলতে পারো না। শুধু মনে রাখবা যে এই বল দুটো, এখানকার ওজন বল আর ওজনের প্রতিক্রিয়া বল, এ দুটো সমান, কিন্তু ওজন বলটা সৃষ্টি করছে মহাকর্ষ বল, আর তার উপরে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে এটা হচ্ছে এই টেবিলের তল, টেবিলের যে সারফেস, সেই সারফেসের গায়ে যখন কোনো একটা ওজন চাপ দিয়েছে তখন সেও তার বিপরীত দিকে একটা ধাক্কা বল তৈরি করেছে। কিন্তু এইটা কিন্তু মহাকর্ষ বল নয়, ওজন বলের অনুরূপ বল নয়। তাহলে এইখানে কিন্তু নিউটনের 3rd ল একদম অপ্রযোজ্য, মনে থাকবে
এই জায়গাতে থার্ড ল অপ্রযোজ্য। এটাকে তুমি জাস্ট বলতে পারো যে এই বল দুটো, ওজন বল এবং তলের প্রতিক্রিয়া বল সমান, প্রতিক্রিয়া বল সমান, বাট এইখানে নিউটনের থার্ড ল প্রযোজ্য হবে না। কারণ কি, ওইখানকার ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা হবে একই নেচারের। ক্রিয়া বলটা এখানে যদি ওজন বল হয়ে থাকে, তাহলে প্রতিক্রিয়া বলটা হচ্ছে স্পর্শ বল বা ধাক্কা বল, উপরের দিকে ধাক্কা দিচ্ছে বা চাপ দিচ্ছে, এটা মনে রাখবা। কিন্তু তুমি যদি কখনো এটা বলো যে টেবিলের সারফেসে এই বডিটা যে বল দিচ্ছে, সেই বলটাকে আমি এটা বললাম যে চাপ বা এমনি একটা স্পর্শ বল, তাহলে তার বিপরীতে যেটা দিচ্ছে সেটাও একটা স্পর্শ বল, এটা ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা কখনোই ওজন বলের সঙ্গে গুলিয়ে ফেলবে না। ওজন বলটা তৈরি হচ্ছে মহাকর্ষ বল দ্বারা, আর এইখানে যে টেবিল তাকে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে, এটা কিন্তু জাস্ট টেবিল, তার তলে যে কোনো একটা সারফেসে যখন কোনো বডি যখন বসবে এম ভরের বডি, তখন ওই এম ভরের বডিকে অভিলম্ব বরাবর একটা নর্মাল মানে রিয়াকশান ফোর্স দিবে, এ হচ্ছে আলাদা একটা বল। দেখো যে এইখানে বলের সাম্যের ধারণা অপ্রযোজ্য, সাম্যের ধারণা অপ্রযোজ্য। দেখো একাধিক বল যদি কোনো জায়গাতে প্রযুক্ত হয় এবং সে বলগুলোর মোট যোগফলটা যদি শূন্য হয়, কেমন এরকম একটা বিন্দু, এই বিন্দুর ওপর ধর না এদিক থেকে বিপরীত দিক থেকে 10 নিউটন মানের দুটো বল ক্রিয়া করছে, এই বিন্দুর তাহলে সরণ কোন দিকে হবে? দেখো সমান মানের দুটি বিপরীতমুখী বল এরা প্রযুক্ত হয়ে পরস্পরকে কী করে দিচ্ছে? নাকচ করছে। আবার এই দিক থেকে ধরে নাও একটা বল দিলে, এদিক থেকে আরেকটা বল দিলে, সেটা এফ নিউটন, এটাও এফ নিউটন। তাহলে এরা যদি সমান এবং সমান্তরাল বিপরীতমুখী হয়ে থাকে তাহলে তারা পরস্পরকে নাকচ করবে। এখানে মোট 4টা বল ক্রিয়া করছে, কিন্তু 4টা বলের যোগফল তাহলে যেটা হবে সেটা হচ্ছে 0, মানে এখানে লব্ধি বলের মানটা 0। তখন এই বিন্দুটা কী অবস্থায় থাকবে? সাম্য অবস্থায় থাকবে। এটা কিন্তু একই বস্তুর উপরে 4টা বল প্রয়োগ হয়েছে, একই বস্তুর উপরে। কিন্তু তুমি যদি বলো এই জায়গাতে একই বস্তুর ওপর কি না, এ ভরের একটা বস্তু আর এখানে ধরে নাও বি একটা বস্তু, তাহলে এ বডি বি এর উপরে গিয়ে ধাক্কা বল দিয়েছে, সেটাকে বললাম এফ অফ এ। আবার বি বডি এর উপরে একটা ধাক্কা বল দিয়েছে, সেটা হচ্ছে এফ অফ বি। তো বি বস্তু কিন্তু অলরেডি ধাক্কা খেয়েছে, ধাক্কাটা খেয়েছে কার দ্বারা? এ বস্তু দ্বারা, এবং সে ধাক্কাটা শুধুই বি অনুভব করেছে। আবার বি যখন ধাক্কা দিয়েছে তখন এ সে ধাক্কাটা অনুভব করেছে, কে? এ। তাহলে এখানে বি এর ক্ষেত্রে আলাদা করে তুমি যদি বলো, তাহলে বি টোটাল যে বলটা অনুভব করেছে সেটাই এফ অফ এ, এ টোটাল যে বল অনুভব করেছে সেটা হচ্ছে এফ অফ বি। একটা মাত্র সিঙ্গেল বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে ওইখানে সাম্যাবস্থা তৈরি হওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। তাহলে এ আলাদা বডি, বি আলাদা বডি, অতএব তাদের তাদের যে অনুভূত বল, তারা যে বলটা এক্সপেরিয়েন্স করছে সেটা আলাদা আলাদা বল, এবং এখানে সাম্যের কোনো ধারণা প্রয়োগ করা যাবে না, মনে থাকবে। এই কারণে যেটা ঘটে যে বি যদি স্থির হয়, এ গিয়ে তার ধাক্কা দিল, তাহলে দেখালো বি হয়তো একটু নড়ে চড়ে একটু সামনের দিকে গেল। এ ছোট বস্তু হওয়ার কারণে অনেক সময় হতে পারে কি যে সে তার বিপরীত দিকে চলে আসতে পারে। যদি সাম্য বল তৈরি হতো তাহলে পরে ওইখানে কোনো বডি আর নড়তো না, একই জায়গাতে থাকতো। তো কোনো একটা বস্তুর যখন সরণ থাকবে, কোনো একটা বস্তু যখন কোনো দিকে গতি লাভ করবে, তখন মনে রাখবা ওখানে সামেশন অফ ফোর্স 0 হতে পারে না। তাহলে এখানে সাম্য বলের ধারণাটা কি? অপ্রযোজ্য, মনে থাকবে। এই তো, তাহলে এখানে সাম্য অবস্থা তৈরি হবে না। তো এই তো মোটামুটি ফিচারগুলো। আরও একটা মনে হচ্ছে বিষয় কি যেন বলতে ভুলে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই পর্যন্তই জেনে রাখো, তারপরে তোমাদের যদি কোনো কথা থাকে তারপরে আলোচনা হবে। তবে নিউটনের গতির 3য় সূত্র থেকে যে গাণিতিক সমস্যাগুলো, ও হ্যাঁ, কিভাবে এই ভরবেগটা আসে। দেখো আমরা যদি একটি বস্তু দ্বারা আরেকটি বস্তুর উপর যে প্রযুক্ত বল, সেটারে যদি বলি যে এফ অফ এফ1 বললাম লেখার সুবিধার জন্য, আর
2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুর উপর যে বলটা দিচ্ছে সেটা F(2) এবং সেটা কিন্তু মাইনাস। দেখো এখানে আমরা দেখেছিলাম যে দুটো বস্তু পরস্পরের সঙ্গে যখন ধাক্কাধাক্কি করবে, সংঘর্ষে লিপ্ত হবে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বলের যে ব্যাপারটা এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ব্যাপী। এটা যদি 3 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করে তাহলে এটাও 3 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করবে, অর্থাৎ তাদের সময়ের ব্যবধানটা একই হবে। তো প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তো F1 বল প্রয়োগ করছে যে বস্তুটা, তার যদি ভরবেগের টোটাল পরিবর্তন হয়, যে ধরে নাও ডেল্টা P1 ভাগ হচ্ছে ডেল্টা টি, আর এটার জন্য যেটা সেটা হচ্ছে ডেল্টা P2 ভাগ হচ্ছে ডেল্টা টি। দেখো সময়টা কিন্তু একই, সময়টা একই। ও আচ্ছা, ভেক্টর দেয়নি, মনে রাখবা যে এটা ভেক্টর লিখলাম না, তাই ভেক্টর চিহ্ন হিসেবে মাইনাস দিইনি, সমান জাস্ট। তারপরের কথাটা তুমি যদি বলো যে ডেল্টা টি যদি উভয় ক্ষেত্রে একই হয়ে থাকে তাহলে ডেল্টা P1 সমান সমান হচ্ছে ডেল্টা P2, অর্থাৎ ধাক্কাধাক্কির পূর্বে টোটাল ভরবেগের পরিবর্তন আর ধাক্কাধাক্কির পরে টোটাল ভরবেগের পরিবর্তন, এটাও কিন্তু আমরা বলতে পারি, এটাও বলতে পারি। দুটো আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে তুমি যদি বলো তাহলে এটা হতে পারে যে ধাক্কার পূর্বে যে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তন 0 ছিল, আরেকটার ভরবেগ। জিনিসটা দেখো তোমরা কিন্তু এখানে টোটাল দেখা গেল ধাক্কার পূর্বে বা সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুর ভরবেগের যোগফল করো না, আবার ধাক্কার পরে দুইটা বস্তুর ভরবেগের যোগফল করো, আর এখানে কিন্তু জাস্ট একটার মানে M1 একটা বডি, M2 অ্যানাদার একটা বডি। তো M1 এবং M2 পরস্পর যদি ধাক্কাধাক্কি করে তাহলে M1 দ্বারা যে প্রযুক্ত বল সেটারে বললাম F1, M2 দ্বারা প্রযুক্ত বলটা হচ্ছে F2, সেটা হচ্ছে সমান কিন্তু বিপরীতমুখী। তখনকার জন্য যেটা বলেছি সেটা হচ্ছে যে M1 ভরের টোটাল ভরবেগের পরিবর্তনটা কত, টোটাল ভরবেগের পরিবর্তন ডেল্টা P1, M2 ভরেরটা হলো ডেল্টা P2। হ্যাঁ, এই তো। তাহলে দেখো আলটিমেটলি এই বল থেকে ভরবেগের পরিবর্তন চলে এসছে, এবং এখানে আমরা চাইলে তখন সিদ্ধান্ত নিতে পারি একাধিক বস্তু যদি সিস্টেমে থাকে, মানে দুটো বস্তু থাকে, তিনটা বস্তু থাকে, চারটা বস্তু থাকে, তাহলে সবগুলো বস্তু ধাক্কাধাক্কি করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগের পরিবর্তন, সংঘর্ষের বা ধাক্কার পূর্বে মোট ভরবেগ অথবা ভরবেগের পরিবর্তন, যে কোনো একটা শব্দ লিখতে পারো, সমান সমান হবে সংঘর্ষের পরে মোট ভরবেগ। এই তো। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে সব বিষয়গুলো জানলাম। এরপরে আমরা এগুলোর গাণিতিক প্রয়োগ, গাণিতিক সমস্যার সমাধান, এই বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, ধাপে ধাপে করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।